স্বাগত সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান উপসংহারে। আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। মূল আলোচনা যাবার আগে দিনের প্রধান খবরগুলো জেনে নেই একবার। জনগণের সুবিধা অসুবিধার কথা সরকারের কাছে পৌঁছে দিতে দলের প্রতি শেখ হাসিনার আহ্বান। নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে আলোচনা বসতেই হবে, মন্তব্য বিএনপির। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই, বললেন মোহাম্মদ নাসিম। 2040 সালের মধ্যে দেশের তথ্য প্রযুক্তি খাত দেশের সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে, আশাবাদ অর্থমন্ত্রীর। তামিমের সেঞ্চুরিতেও ঢাকা টেস্টে 220 রানে আটকে গেল বাংলাদেশ। শেষ বিকেলে মিরাজ সাকিবের ঘূর্ণি বলে 3 ইংলিশ সাজঘরে। সবাইকে আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে, যেখানে আমরা আলোচনা শেষে সিদ্ধান্তে পৌঁছতে চাই। ধারাবাহিক আলোচনায় টানতে চাই উপসংহার। আর এবার আমাদের আলোচনার বিষয় 75 নভেম্বর, ঘটনা রটনা। কিন্তু সেই রক্তাক্ত নভেম্বর নিছক কোনো অভ্যুত্থান আর ক্ষমতা পালাবদলের বিষয় ছিল না, ছিল দেশের রাজনীতির মৌলিক পরিবর্তন। এ মাসের শুরুতে আমরা এই আলোচনার সূত্রপাত করেছি। গত 2 শুক্রবার ও শনিবার আমাদের আলোচনায় যোগ দিয়েছিলেন কর্নেল জাফর ইমাম, মুজাহিদ ইসলাম সেলিম, অধ্যাপক আবু সাইদ এবং শরীফ নুরুল আম্বিয়া। আর নিয়মিত আলোচক হিসেবে আমাদের সাথে আছেন গবেষক সাংবাদিক আফসান চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজ যুক্ত হয়েছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন, আপনাকেও স্বাগত। আমাদের আলোচনার আগের অনুষ্ঠানগুলো আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, তার আগে বলি যে আমাদের এই অনুষ্ঠানে আরও যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন এবং জেনারেল খালেদ মোশাররফের মেয়ে মাহাজাবিন খালেদ এমপি। গত সপ্তাহের আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর নাসির উদ্দিন এবং গবেষক মহিউদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে কথা বলেছেন আরও সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, ছিলেন কর্নেল তাহেরের ভাই অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। গত সপ্তাহে আমরা আরও আলোচনা করেছি সাংবাদিক আবেদ খান এবং জাসদের একাংশের সভাপতি মনিউদ্দিন খান বাদল। আমরা আজকের আলোচনাটা শুরু করব, তবে দর্শকদের সুবিধার্থে এবং আমাদের আলোচকদের সুবিধার্থে আমরা আলোচনা যাবার আগে দেখে নিতে চাই আগের সেই আলোচনাগুলোর চুম্বক অংশগুলো। এটা খুব বিশৃঙ্খল একটা ঘটনা এবং কে যে কি করতে চাইছে এটাও বোঝা যাচ্ছে না। জেনারেল খালেদ মোশাররফ সহ যাদেরকে হত্যা করলো, আর্মি হেডকোয়ার্টার থেকে একটা ফোন গিয়েছিল এবং সেই ফোনের পরেই আসাদ এবং জলিল তাড়াহুড়া করে ওনাদেরকে নিচে নিয়ে যান এবং গুলি করে হত্যা করেন। যে কারণেই হত্যা হোক না কেন, সেই হত্যাটার মামলা কেন হলো? একটা চক্র সবসময় ওনার বিরুদ্ধে এত বাজে বাজে কথা বলে যায়, সেজন্য নভেম্বরটাতে আমরা খুব চুপচাপই থাকার চেষ্টা করি। যারা রুটিন পাকিস্তান বাহিনী থেকে এসে আমাদের মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু রেশারেশি ছিল। তার একটা বড় ধরনের বহিঃপ্রকাশ কিন্তু আমরা 75 নভেম্বরে পেলাম। এবং এটা শুধু তাদের মধ্যে ছিল না, এই রেশারেশিটা মুক্তিযোদ্ধা যারা অফিসার ছিল তাদের মধ্যেও ছিল। ওদের কিন্তু খুব স্ট্রং একটা প্রোপাগান্ডা মেশিনারি ঢাকায় তখন ছিল। আমাদের মধ্যেই একটা বড় অংশ কিন্তু এখনো ওই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। উই লস্ট দিস গেম, উই লস্ট দিস ব্যাটল, এটা তাহের সেই সময় বলেছেন। যদি বলে তাকে উস্কানি দিচ্ছেন বাইরে থেকে, কর্নেল তাহের তো অনেক আগেই সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন। সেনাবাহিনীর সাথে তার যোগাযোগ থাকার দরকার কি? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের সঙ্গে যোগাযোগের প্রয়োজন আছে, কারণ তাদের ছাড়া তো আমরা বাংলাদেশকে নিয়ে ভাবতেও পারি না। তাহের সাহেব চাচ্ছিলেন আমরা যেন অভ্যুত্থানটা করি, এবং উনি জানতেন ওনার ক্যালকুলেশনে যে 2টা ব্যাটালিয়ন আমরা মুভ করছি এবং এয়ারফোর্স যে আমাদের সাথে থাকবে, এটা কিন্তু কর্নেল তাহের জানতেন না। 7 নভেম্বরের যে অ্যাকশনটা, এইটা জাসদের উপরে আমি বলবো যে এটা জাসদের প্ল্যানে ছিল। যিনি এটার একটা ভিত স্থাপন করেছিলেন সেই লোকটি হচ্ছে মেজর সৈয়দ ফারুক রহমান। তো ওনার 2 তারিখে ডিফেক্ট করে পাকিস্তান সেনাবাহিনীর সেট আপ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগদান করাটা, এটা একটু কনসপিকুয়াস। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আজীবন থেকে যাবে। নেতা শূন্য করে নানাভাবে আওয়ামী লীগকে নিঃশূন্য করার চেষ্টা হয়েছে বিগত অনেক সময়। শেখ মুজিবুর রহমান সে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে আমাকে বলল, উই ওয়ান্ট টু গেট রিড অফ হিম। এইটা হচ্ছে কথা। যে কোনো রাজনৈতিক দলের জন্য প্রধান শক্তি তো তৃণমূল। আওয়ামী লীগ বিরোধী নানা রাজনৈতিক শক্তি নানাভাবে কিন্তু নানা কিছু করার চেষ্টা করেছে নিজেদের পক্ষে। রাজনৈতিক দলের উপরে খবরদারি করে, তাহলে হামলা নির্ভরতা আসে। 75-এর 15ই আগস্ট বেসিক্যালি মুজিব স্বৈরাচারী আপনি হত্যা করেছেন, তাই যদি হয়
Well, you are changing his course. 7 নভেম্বরের যে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, যাই বলেন, এটাকে জাসদের রাজনৈতিক সিদ্ধান্ত নাকি সৈনিক সংস্থা থেকে আলাদা করে? সেটা ভীরুতা এবং কাপুরুষতা, আমি এটাকে ঘৃণা করি। আপনাদের কৌশলগতভাবে কোনো ভুল ছিল? কৌশলগত ভুল না করলে তো আমরা ক্ষমতায় থাকতাম। প্রতিবাদ করে সরিয়ে দেওয়ার অধিকারও রাজনীতিতে থাকে, হত্যা করার অধিকার থাকে না। 7 নম্বর কি হয়েছিল সেগুলো তো বহু ডকুমেন্টস আছে, সেটার জন্য আমার নতুন করে কিছু বলার নেই। 1975 সালের নভেম্বর শুধু কু বা পাল্টা কু নয়, বঙ্গভবন এবং সেনানিবাসে যেসব ঘটনা ঘটেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জেলখানায় 4 জাতীয় নেতার হত্যাকাণ্ড। আছে 3রা ও 7 নম্বরের অভ্যুত্থান। নভেম্বরে উৎখাত হয়েছিলেন অবৈধভাবে বঙ্গভবনে আসীন খন্দকার মুস্তাক আহমেদ। সেই সব নিয়ে এই আলোচনা চলবে পুরো মাস জুড়ে, প্রতি শুক্র ও শনিবার। আজকে আমরা সেই 75 নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কথা বলতে চাই। সেজন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের নিয়মিত আলোচক গবেষক আফসান চৌধুরী, এবং আজকে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য অবসর নেওয়া অধ্যাপক মুনতাসির মামুন, দেশের বিশিষ্ট ইতিহাসবিদ। আমি তাকে দিয়ে শুরু করতে চাই, ইতিহাসের কোথায় আছে 75 নভেম্বর, কিভাবে দেখে 75 নভেম্বরকে আমাদের বাংলাদেশের ইতিহাস? আপনারা যেটা দেখালেন গত পর্বে, এগুলি কোনো কিছু বোঝা গেল না আসলে মূল বক্তব্যটা কি ছিল। অধিকাংশই তারা সে সময় সামরিক বাহিনীতে ছিলেন, তাদের মতামত নিশ্চয়ই আছে, এবং সেসব মতামত আমি ধরেই নিচ্ছি যে তারা কেউ এইসব ব্যাপার জানতেন না, তারা এগুলির সঙ্গে যুক্ত ছিলেন না। আমার মনে হয় যে মূলত এই, কিন্তু কেউ কেউ যুক্ত ছিলেন, তারা তাদের মতন করে বলেছেন, তাদের কথা মনে। কিন্তু সমস্যা হচ্ছে বিষয়টাকে আমাকে দেখতে হবে 15ই আগস্ট থেকে। 15ই আগস্ট থেকে জিয়াউর রহমানের একেবারে উত্থান বা তার সাইমকে সরিয়ে আসা পর্যন্ত পুরো ঘটনাটা একসঙ্গে আমাদের দেখলে বোধহয় আমাদের আলোচনার জন্য সুবিধা হবে। কেননা আমি নিশ্চিত যে যারা আগে আছে তারা বলেছেন যে এটা একটা দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত ইত্যাদি ইত্যাদি যা যা বলেছেন সবই ঠিক আছে। আমি একটু অন্য দিক থেকে আলোচনাটা করতে চাই। সেটা হচ্ছে এই যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যারা বই লিখেছেন তাদের স্মৃতি কথা, আমি প্রায় 30টার মতো স্মৃতির কথা নিয়ে আমি বিশ্লেষণ করেছি। একটা বইও আছে আমার, বাংলাদেশের জেনারেলদের মন। সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে প্রত্যেকের কোথায় কোথায় যে বিষয়গুলি আছে সেগুলি দেখিয়েছি। আমার যেটা মনে হয় যে 1971 সালে যখন যুদ্ধ চলছে তখনই, কারণ আমাদের মনে রাখতে হবে যারা চলে গিয়েছিলেন তারা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন, কাকুল ট্রেইন্ড ছিলেন, কাকুল একাডেমি, ওইটার প্রভাব কিন্তু তারা একেবারে উৎখাত করতে পারেননি। আমরাও এখনো পারিনি পাকিস্তানের উৎখাত থেকে, এই কারণে না হলে আজকে বিএনপি জামাত আজকে এরকম একটা পর্যায়ে আসে না যে যাদের বিষয়ে আমাদেরকে আলোচনা করতে হয়। তো সুতরাং ওরা জয়েন করেছে কেউ স্বেচ্ছায়, মানে ধরেন 71 যুদ্ধে জেনারেল শফিউল্লাহ আছে, জেনারেল রফিকুল ইসলাম আছেন, এমনকি খালেদ মোশাররফ, এরা কিন্তু স্বেচ্ছায় গেছেন। এরকম অনেকে, হ্যাঁ ওনারা কিন্তু স্বেচ্ছায় গেছেন। অনেকে লাস্ট মোমেন্টে বাধ্য হয়ে গেছেন, অনেকে পরে পাকিস্তান থেকে যোগ দিয়েছেন। কারোর দেশপ্রেম নিয়ে কিন্তু কোনো বিষয় নেই, মানে কোনো প্রশ্ন নেই, যুদ্ধে গেছেন। কিন্তু সেখানে তারা যেসব কথাবার্তা, তাদের আলাপ আলোচনা কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে তারা সবসময় দেখে এসছেন, তারা যখন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, যে সেনাবাহিনী দেশ চালায় আর সিভিলিয়ানরা তাদের কথায় দেশ চালায়, মানে তারা হুকুম করে তাদের চলায়। এটা হচ্ছে তাদের মনোভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা। এবং ওই সময় তারা কিন্তু আলোচনা মোটামুটি করছিলেন যে আমরা তো যুদ্ধ করলাম, ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু আমাদের ন্যারেটিভে কতগুলি গণ্ডগোল আছে। এটা নিয়ে আমি অনেক বলেছি, লিখেছিও প্রথম থেকে। সেটা হচ্ছে এই, সেনা অফিসার কয়জন গেছেন আর লুঙ্গি পরা লোক কয়জন গেছেন? আপনি দেখবেন যদি 1 লক্ষ হয়, ঠিক আছে, 1 লক্ষর মধ্যে সেনা অফিসার না হয় 100 জন ছিলেন, কিন্তু বাকি তো সব লুঙ্গি পরা লোক, গরিব সাধারণ মানুষ, এবং তাদের কোনো রকম মূল্যায়ন করা হয়নি। আপনি লক্ষ্য রাখবেন যে প্রথম থেকে যখন নাকি করা হলো, কি বলে যেন, পদকগুলি দেওয়া হলো, সব কিন্তু সেনাবাহিনীর অফিসার থেকে দেওয়া হয়েছে। সিভিলিয়ানদের কয়েকজনকে সংখ্যা কম, শুনেন, খুবই সংখ্যা কম। এবং খন্দকার সাহেব নিজে তার বইতে লিখেছেন যে এটা তিনি করেছেন এবং এটা ভুল বুঝতে পেরেছেন। এবং মনে রাখবেন
যিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধে, সেই একে খন্দকারই কিন্তু বলছেন 7ই মার্চে তিনি শোনেননি বক্তৃতা পাকিস্তান বলা হয়েছে বা জয় বাংলা বলা হয়েছে, বিতর্কিত অবস্থা সেটা। হ্যাঁ, কেন? কারণটা হচ্ছে ওই যত কিছুই হোক অন্তিমে কে কতটুকু করেছে সেটা ব্যাপার। এখন তারা তখনই আলাপ করছিল দেশ স্বাধীন হবে, আর দেশ স্বাধীন হলে কারা দেশ চালাবে। বেলাল মোহাম্মদের বইতে খুব ইন্টারেস্টিং এপিসোড আছে। হ্যাঁ, উনি ওই বলছেন যে কর্নেল আকবর এবং ওরা একদিন আলাপ করছেন, তিনি শুনে ফেলেছিলেন তাঁবুর ওখান থেকে যে দেশ তো স্বাধীন হবে, তাহলে আমাদের অবস্থান কি হবে, আমরা কিভাবে করবো, এই মনোভঙ্গি কিন্তু সবসময় ছিল। মনে রাখতে হবে বঙ্গবন্ধু মতো লোকের সামনে, এমনকি তাজউদ্দিনের সামনেও তারা কিন্তু এইভাবে আর বহিঃপ্রকাশটা করতে পারেনি। সিভিলিয়ান কন্ট্রোলটা, এটা ব্যক্তিত্ব, সিভিল কন্ট্রোল সব। বঙ্গবন্ধু মৃত্যুর জন্য, হত্যার জন্য অনেক কিছু কারণ আমরা জানি, কিন্তু আমি একটা মনে করি তিনি প্রথম বাংলাদেশের ইতিহাসে সশস্ত্রদের হটিয়ে নিরস্ত্রদের ক্ষমতায়ন করেছিলেন বা করতে চেয়েছিলেন সিভিল সার্ভিস এতে। এবং এইটা সিভিল সার্ভিস বেসামরিক সামরিক কেউ মানতে পারেনি। এটা হচ্ছে আমি মনে করি একটি প্রধান কারণ। অন্যান্য বিষয় তো আছে। 2, যারা গিয়েছিলেন তারা তো পাকিস্তানের থেকে, তারা পাকিস্তানের থেকে একেবারে তারা ভেবেছে একটা ফেডারেশন হতে পারে বা একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যেটা মেনে নেওয়া তাদের জন্য খুব দুষ্কর। সত্যিকার অর্থে প্রজাতন্ত্র হওয়া, সত্যিকারে প্রজাতন্ত্র মুশকিল। 2 নম্বর আরেকটা কথা বুঝতে হবে যে পাকিস্তানিরা যখন আবার এলো, পৃথিবীর সব দেশে এরকম কিন্তু তাদেরকে পাকিস্তান প্রত্যেক যারা সেনা সদস্য এলেন তাদের মানে এই ধরনের ক্ষেত্রে কিন্তু তাদেরকে অবসর দিয়ে দেওয়া হয়। এখান থেকে যাওয়া 96,000-এর কেউই আত্মীকরণ হয়নি। কিন্তু বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু, মানে জেনারেস, উনি তো সবার ক্ষেত্রে যে মানে একটা পিতৃত্ব সুলভ মনোভাব নিয়েছেন। তবে আওয়ামী লীগেরও তো অনেকে ছিল যে এটাকে বলেছেন যে এটা নিতে হবে, ওসমানী থেকে শুরু করে সবাই। তো সেখানে আপনি দেখবেন যে এটা তো একটা চরম দ্বন্দ্বেরও সৃষ্টি করেছিল। কিন্তু দ্বন্দ্ব হলো আপনি দেখবেন যে ডালিম বলছে মুক্তিযুদ্ধে ছিলেন, হ্যাঁ, এবং যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ছিলেন, তারাই কিন্তু আবার বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যুক্ত হচ্ছে। তার মানেটা কি হচ্ছে? ওই যে অথরিটিটা কার থাকবে সেটা ব্যাপার। আমার মনে হয় যে জেনারেল শফিউল্লাহ ছাড়া মোটামুটি আপনি বইগুলি পড়লে দেখবেন 8জন মেজরের একটা কথা আছে যে মানে সর্বোচ্চ পর্যায়ে 8জন মেজর যারা না 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 আপনারা বই মানে আসলে সবগুলি বই তো আপনারা পড়েননি বলে মনে হচ্ছে। এখন পড়া হচ্ছে সবই, পড়েন। হ্যাঁ, হলেও আপনি আরও তথ্য কণ্ঠ দিয়ে দেখবেন একদম পরিষ্কার যে জেনারেল শফিউল্লাহ ছাড়া ঊর্ধ্বতন আর্মি অফিসাররা 2-1জন ব্যতিক্রম মোটামুটি সবাই জানতেন একটা কিছু ঘটতে যাচ্ছে, এবং এটা অগাস্টের আগেই তারা জানতেন। সেই জন্য জয়দেবপুরে কিন্তু আগেই একটা বিদ্রোহের মতন ঘটনা ঘটেছিল। মানে অনেক কিছুই হয়েছে, সবগুলি তার চৌধুরী তার বই লিখেছেন আর কি, যেটা আগেই একটা ঘটনা ঘটেছে। শুনেন, আমি এদের মধ্যে একমাত্র মেজর জেনারেল, আমি ওনাকে আমরা দেখিও না, চিনিও না, ওনাকে আমার একটু সৎ মনে হয়েছে। না না, ওটা পড়েছি, ওটা মানে ওটাতে মানে একটা সততার ব্যাপার আছে না, খুব স্ট্রেট ফরওয়ার্ড, এবং তার বক্তব্যের বিপরীত কিন্তু কেউ কোনো কথা বলতে পারেনি, কারণ ওইটা এত ভিত্তি। এখন যেটা হচ্ছে, ফলে মোটামুটি সবাই জানতো, জেনে এই কাণ্ডটা হয়েছে। আপনি কি মনে করেন যে এটা রোধ করার কোনো উপায়? শফিউল্লাহ সাহেব ঠিক আছে ইনভ্যালিড, কিন্তু বাকিরা কেউ পারতো না। আপনি পড়ে মানে প্রতিটা, আমি তো এখন বলতে পারছি না, আমার কাছে বইটা থাকলে আমি প্রত্যেকের বিবরণ দেখিয়ে বলতে পারতাম যে প্রত্যেকেই মানে জানতো কিন্তু অ্যাভয়েড করে যেতে চাচ্ছে, মানে কেউই এটা প্রতিরোধ করতে চাননি। এটা এক। দ্বিতীয়টা হচ্ছে এই যে খালেদ মোশাররফ বলেন, বাকিরা সবাই বলেন, তাদের দেশপ্রেম নিয়ে তো কারো কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের মূল ব্যাপারটা কি তখন, পজিশনটা কে পাবেন, ক্ষমতা এটা কে যাবেন। বঙ্গবন্ধু আপনি দেখবেন সবাই লেখাতে আছে যে ওই সময় খালেদ মোশাররফ কি বলছেন, কর্নেল জামিল কি মানে জামিল কি বলছেন, প্রত্যেকের এটাতে আছে। জেনারেল শফিউল্লাহরও কিন্তু একটা ভার্সন আছে। তো সুতরাং এটা কিন্তু সমস্ত বিবরণগুলি আনলে দেখবেন যে এটাতে হয়েছে। কর্নেল তাহেরের কথা বলেছেন, বা সবাই বিপ্লবী ছিলেন। কর্নেল তাহেরের ব্যাপারটি তার মতন করে মানে হাইলাইট করা হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু একটা কথা বলছি, কর্নেল তাহের বলেন বা জিয়াউর রহমান বলেন বা অন্যদের বলেন, সবাই তো বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করতে চেয়েছে। এটা তো হচ্ছে মূল বিষয়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই।
আপনি বিপ্লব, হ্যাঁ ঠিক আছে, বিপ্লব চেয়েছেন, তো বিপ্লব মানে তো বঙ্গবন্ধুকে উৎখাত করতে চেয়েছেন। এটা একটা মেজর ইস্যু, এটা কিন্তু কেউ কারো পক্ষে কেউ কেউ এটার মানে পক্ষে বলতে পারবে না যে আমাদের এগুলো যৌক্তিক ছিল। সুতরাং তারা জানতেন এবং জেনে শুনে চুপ ছিলেন। আমরা কিছু আলোচনার সবটার মধ্যেই আফসান চৌধুরী ছিলেন, যদি একটু আপনি আমাদের পূর্ববর্তী আলোচনার প্রেক্ষিতে যদি বলেন যে এইটি কিন্তু আমরা দেখেছি যে প্রথমত সেনাবাহিনী পলিটিসাইজ হয়েছে মুক্তিযুদ্ধের সময় থেকেই, তারপরে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি ছিল, এবং যারা লিখেছেন বা যারা বলছেন তারা সবাই কিন্তু ওই হত্যাটার প্রতিবাদ কিন্তু 15ই আগস্টে তেমনভাবে হয়নি, যতটা পরে নভেম্বরে গিয়ে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সেনাবাহিনী কিছু করেন, ওইটা করা যায়নি। যদি খালেদ মোশাররফ বলার চেষ্টা করছেন আমি মুস্তাককে উৎখাত করতে চাই, কিন্তু তার কারণ কিন্তু এটা না যে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদ করা সেইভাবে না করেননি, সেটি আমি একটু আফসান চৌধুরী যদি বলেন। ধন্যবাদ। মামুন ভাই খুব একটা পরিপ্রেক্ষিত দিচ্ছে যেটা আমাদের পূর্বে আমরা শুনিনি। সেটা হচ্ছে, তবে আমি একটু বলে পিছনে গিয়ে বলবো যেটা আপনি বলছেন যে ৭১কে বাদ দিয়ে ইতিহাস চর্চা নয়, এবং মামুন ভাই সেই কথাটা বলছেন। অতএব আমাদের এই ধারাবাহিকতাটা খুব প্রয়োজন বোঝার জন্য। এবং এই যেটা যে সেনাবাহিনীর সদস্যরা, এটা আমি একেবারে মনে করি খুব মৌলিক একটা ভাবনা, মানে মৌলিক একটা তথ্য। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মানুষ মনে করেছে বাংলাদেশের ভবিষ্যৎটা নির্মাণ করার অধিকার তাদের একটু বেশি আছে। আমি বলছি না যে একমাত্র তাদের আছে, তাদের বেশি আছে। অতএব এই যে জবাবদিহিতা, সেনাবাহিনী জবাবদিহিতা করছে না সাধারণ মানুষের কাছে। এবং ৭১ আপনি মুক্তিযুদ্ধে যদি দেখেন, আমি ওই মূল ফাইলটা দেখেছি, আমি মুক্তিযুদ্ধে দলিলপত্রের কাজ করার সময় ওই ফাইলে কিন্তু কোনো সিভিলিয়ানদের পক্ষে কোনো কথা নেই, কোনো কথা নেই ওখানে। অতএব যুদ্ধটা, ৭১ যুদ্ধটাকে সেনাবাহিনীকরণ একটা করা হয়েছিল শুরু থেকে। হ্যাঁ, এই সেনাবাহিনী করার সেনাবাহিনী করার ফলে যেটা হয়েছে কি, প্রান্তিককরণ হয়েছে সাধারণ মানুষের। এখন আমি যে এই কাজটা, এখন যে মুক্তিযুদ্ধের যে কাজটা করছি, যে সাধারণ মানুষের ৭১, ওখানে তো আমি একটা গ্রাম পেয়েছি যেখানে 18 জন মুক্তিযোদ্ধা এপ্রিল মাসে গিয়ে তারা ট্রেনিং নিয়ে এসেছিল। তারা কেউ রেজিস্টার্ডও না, তারা একেবারে ক্ষেত মজুর। তো আপনি যদি বই পড়েন, আপনি কোনো ক্ষেত মজুরের বই পাবেন না, আপনি কোনো চেষ্টাও করছেন না ক্ষেত মজুরের ইতিহাসটা ধরতে। তো তাহলে যখন মার্চ বলছে, যখন অগাস্ট আসছে, ৭৫ আসছে, আপনি কার রাজনীতি বা কার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন তাদের যারা মোটামুটি ক্ষমতাটাকে নিতে চায়, গ্রহণ করতে চায়, অথবা মনে করে যে আমার ক্ষমতার ভাগিদার। তো আমি মনে করি মূল একটা বিষয় হলো যে সেনাবাহিনী, আমি কয়েকটা ইন্টারভিউতে যা বুঝেছি, সেনাবাহিনী বাইরে ছিল এরকম একটা সেনাবাহিনীর ভেতরে ধারণা ছিল যে আমাদের যে ক্ষমতার যে বলয় তার আমরা বাইরে রয়েছি। তাহলে সে এই ৭৫-এর ঘটনার মাধ্যমে হত্যাকাণ্ড বলেন বা কু বলেন বা ৩রা মার্চ বলেন ৭ই নভেম্বর, তারা প্রবেশ করলো। ওই যে প্রবেশ করছে, এখনো অন্তর্ধান করেনি। সেই জন্য ইতিহাসের পরিপ্রেক্ষিতে আলোচনা, এবং সেই জন্য আজকে আমাদের সঙ্গে মুনতাসির মামুন এবং আফসান চৌধুরী আছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরবো বিরতির পর। হোসেন এনার্জি অ্যান্ড পাওয়ারের এডিটর। হ্যাঁ, বলুন। ডে 1 থেকে দেখছি আপনি খুব ভালো একটা কাজ করছেন, কারণ আমি এই নভেম্বর মানে 15ই আগস্ট পরবর্তী সব ঘটনা প্রবাহ আমি দেখেছি। আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, মুনতাসির মামুন স্যারকে একটু ধন্যবাদ জানাতে চাই যে স্বাধীনতা যুদ্ধ যে কেবলমাত্র আর্মিদের না, এই বিষয়টা যে উনি আজকে স্পেসিফিক করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে 15ই আগস্টের পর আর্মির মধ্যে যে খেলাধুলা হয়েছিল, এটা কি একটিও জাতির পিতা বঙ্গবন্ধুর সপক্ষে, নাকি নিজেদের মধ্যে শুধু কামড়াকামড়ি? এটাই আমার প্রশ্ন। আমরা আছি মুনতাসির মামুনের সঙ্গে, উনি নিশ্চয়ই বলবেন যদি আবার আলোচনাটা শুরু করেন। মোল্লান যদি একটু প্রশ্ন করেছেন যে যেটি আপনি বলছিলেন যে এটা আসলেই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদ নাকি নিজেদের একটা। না, আমি কোনো অর্থে বলবো না এটি প্রতিবাদ। আপনি শুনেন, 3রা নভেম্বরের ঘটনার পরে একটা তদন্ত কমিশন হয়েছে, জুডিশিয়াল তদন্ত কমিশন, বিচারপতি আহসানুদ্দিন চৌধুরীর নেতৃত্বে, এবং ওখানে জাস্টিস সোভান ছিলেন, এবং এস.এম. আফজাল হোসেন পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছে। হ্যাঁ, এটা 3 দিন পরে জিয়াউর রহমান এটাকে বাতিল করে দেয়, এই তদন্ত কমিটিটা। এটা কিন্তু অনেক ঘটনার আড়ালে এটা কিন্তু চাপা পড়ে গেছে। সো উনি কেন এটা বাতিল করে দিলেন? একটা জুডিশিয়াল তদন্ত কমিটি, কোনো কারণ তো নেই, নিশ্চয়ই একটা অন্য কারণ আছে। এবং তারপরে যদি দেখেন যে আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে, তাহলে প্রশ্ন আসে যে 3রা নভেম্বরের তাদেরকে খুন করার কি দরকার ছিল জাতীয় চার নেতাকে? আচ্ছা, তাজউদ্দিন আহমেদ তো অনেক আগে গুটিয়ে নিয়েছেন, এবং নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম উনি
খুবই সাদাসিধে একটা মানুষ, কোনো কিছুর মধ্যে কিন্তু কেউ বলতে পারবে না আওয়ামী লীগেরও যে তিনি কোনো রকম গ্রুপ পলিটিক্স বা কিছু করেছেন। মনসুর আলীর ক্ষেত্রেও কিন্তু ওরকম, এবং কামরুজ্জামান সবাই মানে ওই আমরা যে জাতীয় চার নেতা বলি, আমি তাদের যতটুকু সময় আমি প্রশাসনের অন্দরমহল লিখতে গিয়ে আমি সিভিলিয়ানদের মানে ব্যুরোক্রেসির তো অনেকের, তারা যত বিষয়ে করে এই চারজনের ব্যাপারে কেউ কিন্তু কোনো অ্যাডভার্স কমেন্ট করেনি। তারা বলেছে যে তারা মানে এত সাদাসিধে এবং এত সৎ ছিলেন, এবং তখন তার জেলখানায়। না না, এটা আমি আগে কথা বলছি যে মানে যখন মন্ত্রী ছিলেন, যে তাদের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই। তা আমার কথা হচ্ছে তাহলে তাজউদ্দিন আহমেদকে কেন মারা হলো বা সৈয়দ নজরুলকে কেন মারা হলো? তার মানে 15ই আগস্টের সঙ্গে 3রা নভেম্বরও জড়িত, এবং এটা কিন্তু সেনাবাহিনী ক্ষমতায় থাকার সময় হয়েছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে তারা বঙ্গবন্ধুকেই খালি হত্যা করতে চেয়েছিল? তা নয়, ক্ষমতা সঙ্গে যারা পরে আসতে সম্ভাব্য রাজনৈতিক নেতৃত্বকে শেষ করা, রাজনৈতিক নেতৃত্ব যারা নাকি নেতৃত্ব দিতে পারবেন, বেছে বেছে কিন্তু এই চারজনকেই কিন্তু হত্যা করা হয়েছে, বাকিদের না। এবং তারপরে কি ঘটনা, এই যে 7ই নভেম্বর পর্যন্ত তাদেরকে যে পাঠিয়ে দেওয়া হলো, এত সামরিক অফিসার আছেন, কেউ বঙ্গভবনে, কেউ এয়ারপোর্ট, আপনি বলতে চান আমাকে যে কেউ জানতো না? না, একজন বলছেন যে ওনারা পরিকল্পনা করেছিলেন ওনাদেরকে আক্রমণ করে। পরিকল্পনা তো এরকম ধরেন আমরাও বলতে পারি যে আমরাও কত রকম পরিকল্পনা করেছিলাম, যে ঝাঁপিয়ে পড়বো, এই করব সেই করব। তো এগুলি কোনো কাজের কথা না। কথা হচ্ছে যেগুলি নিয়ে বলারও তো কিছু নাই, মানে কেউ তো আর না বলুক না, ঘটনাগুলি তো ঘটেছে, তাহলে তো 3রা নভেম্বর ঘটার কথা না। এমনকি তারপরে 7ই নভেম্বর বা কেন ঘটল? তার মানে হচ্ছে একটা হচ্ছে যে সিভিল শাসনকে উৎখাত করা, এবং বঙ্গবন্ধু যে নিরস্ত্রদের ক্ষমতায়ন করতে চেয়েছিলেন সেটাকে নাকচ করা, এবং সশস্ত্রদের ক্ষমতায়ন করা, যেটা পাকিস্তানে হয়েছিল। এটা হচ্ছে পাকিস্তানের ফিলোসফি, যে উপরে আল্লাহ, নিচে মিলিটারি। এই হচ্ছে, এবং সেই পরোক্ষ শাসন 75-এ শুরু হয়ে এটা 90 পর্যন্ত। 90 কেন বলেন আপনি? আমি তো মনে করব যে এই পরোক্ষ শাসন এখনো বলবৎ। আপনারা শুনেন, আমাকে কি আর্মির জেনারেল করা হবে? কিন্তু আর্মির একজন জেনারেল যে কোনো সিভিল সার্ভিসে আপনি চাকরি পেতে পারেন। প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু আপনার ব্রিগেডিয়ার বা অন্যরা হচ্ছে চিফ, কিন্তু কোনো ডাক্তারকে কেন কোনো একজন ডাক্তার উপযুক্ত নেই মানে মেডিকেল কলেজ চালাবার মতো? তো এইসব প্রশ্ন করেন না, কারণ কথা হচ্ছে যে চোখ কান খোলা রাখলে সব বোঝা যাবে। কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না, এটা আমাদের নিয়তি। কিন্তু সেই আজকের জায়গা থেকে দাঁড়িয়েই তো আমরা সেইটা বিশ্লেষণ করতে চাই। না, বিশ্লেষণ করে আপনি বেশি দূর এগোতে পারবেন না, বেশি দূর চালাতেও পারবেন না প্রোগ্রাম। কথা হচ্ছে যে বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে যে এই কারণে এটি করতে চেয়েছিলেন এবং এটা এতদিন পর্যন্ত রয়েছে, তাই না? এমনকি জেনারেল মইনুলও যেটা হয়েছে। তবে এটার সঙ্গে সঙ্গে এটাও স্বীকার্য যে সেই মনোভঙ্গি, দৃষ্টিভঙ্গি বদলেছে। শেখ হাসিনার শাসনামলে অনেক দৃষ্টিভঙ্গি কিন্তু বদলেছে। আমরা সেটাকে ইতিবাচক ধরব, এবং আমরা মনে করব যারা বাংলাদেশের থেকেছেন, অধিকাংশ এখন যারা যাচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে, তারা জানেন যে কিভাবে আমরা গণতন্ত্রের জন্য, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তারপরে মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা তাদেরকে আমাদের সহযোগী যোদ্ধা হিসেবে চাই, কিন্তু আমাদের উপর কোনো নিয়ন্ত্রণের জন্য কেউ নিয়ন্ত্রণ করবে, সিভিল ব্যুরোক্রেসি বা আর্মি ব্যুরোক্রেসি বা অন্য, সেটা আমরা চাইব না। সেই জন্য কি আমাদেরকে পিছনে ফিরে সেই ঘটনাগুলোর বিশ্লেষণ করা, সেই ঘটনাগুলি বিশ্লেষণ করা দরকার অন্য একটা কারণে। সেটা হচ্ছে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে 75-এর পর থেকেই, এবং এটাই কারণ তখন কিন্তু মুক্তিযুদ্ধের উপরে আর্মিরাই, যারা সেনাবাহিনীতে ছিলেন তারাই লিখেছেন। স্বাভাবিক কারণে অনেকে লেখেন, তারা কিন্তু সিস্টেমেটিক্যালি। আমরা 2-4টি দেখি, কর্নেল তাহেরের ভাই ডক্টর আনোয়ার হোসেন লিখেছেন, মাহবুব তালিদের বঙ্গভবনের লিখেছেন, এছাড়া বেশিরভাগই তখনকার সেনা কর্মকর্তা যারা অভ্যুত্থানে জড়িত ছিলেন। তারপরে যেটা হচ্ছে আপনি দেখবেন যেটা বেড়েছে, যখন ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু হয়, এটার পরে কিন্তু যারা নন বা সিভিলিয়ান যারা ছিলেন 92 সালে বেসরকারি, তারা কিন্তু তখন লেখা শুরু করেছেন। এখন ন্যারেটিভ, এবং আমরা যে ন্যারেটিভটা বলেছি, এবং আমাদেরকে সবসময় তখন চিহ্নিত করা হতো যে আমরা সেনা বিরোধী, আমরা আসলে আমরা কোনো কিছু বিরোধী না। আমি কেন বিরোধী হব? আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাসকে ওইভাবে দেখছি।
এবং আপনি যদি ইতিহাসটা না দেখেন, যে না করেন, তাহলে তো আপনি এগোতে পারবেন না। যে কারণে আমি বারবার বলছি যে ইতিহাসটা অ্যাটলিস্ট মুক্তিযুদ্ধের ইতিহাসটা বাধ্যতামূলক করতে হবে, যেটা ব্যর্থ হয়েছে। এখন আমি যদি বলি কেন ব্যর্থ হচ্ছে, তার মানে আমাদের মধ্যে ওই দৃষ্টিভঙ্গিটা রয়ে গেছে। নাহলে কেন মুক্তিযুদ্ধের ইতিহাস আপনি পড়াতে চাইবেন না? ওরা তো বিদেশ গেছে, আমি তো আর অত পড়াশোনা করিনি বাইরে, বিদেশে পড়িনি, আমিও মানে অত পড়াশোনা আমার নেই, কিন্তু কোন দেশে আছে যে নিজের দেশের জাতীয় ইতিহাস পড়ানো হয় না? এবং আপনি জাতীয় ইতিহাস পড়াবেন না, আপনি বলবেন যে মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করতে, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়তে, এগুলি খুব বকওয়াস। আপনি কি মনে করেন যে আপনি একটু বলেন যে একটি কমিশন হয়েছিল যেটা কাজ করেনি, না ওটা বাতিল করেছে, এখন কি মনে করেন যে আমরা কি ৭৫ নভেম্বরের যে রক্তাক্ত ঘটনা যেটি আমি মনে করি সেটার জন্য কি আমরা সবসময় বলেছি, লিখেছিও যে বঙ্গবন্ধুর বিচার হয়েছে, এটা সবাই খুশি, সবাই খুশি, আমরা তাতে কোনো খুশি নই। কিন্তু আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে ওর সঙ্গে সঙ্গে একটা কমিশন করা উচিত ছিল। কমিশনটা কি, যে বঙ্গবন্ধুর হত্যা করেছে, এখন গুলি করেছে, মেরেছে, তাদের বিচার, কিন্তু তারা তো আরেকজনের ক্রীড়নক, ষড়যন্ত্রটা উদ্ঘাটন হয় নাই। একটা কমিশন করা উচিত ছিল ইতিহাসের ন্যারেটিভটাকে বদলে দেওয়ার জন্য, যে আসলে বিষয়গুলি এই ছিল, এদের যে বলছে এগুলি এই, আসলে ব্যাপারটা এই হয়েছে 7 নভেম্বর পর্যন্ত বা জিয়া রহমানের ক্ষমতা আরোহণ পর্যন্ত। এটার একটা কমিশন দরকার ছিল অনেক আগে। কিন্তু আপনি জানেন, আমরাও জানি, আফসানও জানে যে এগুলিকে গুরুত্ব দেওয়া হয় না। কেন? তাহলে ইতিহাসের ন্যারেটিভটা বদলাতে হবে। ইতিহাসের ন্যারেটিভটা অনেক ক্ষেত্রে অনেক রাজনীতিকের কাজে লাগে। এবং ইতিহাসে মানে ইন্টারেস্টিং হচ্ছে, ইতিহাস পড়ানো কেউ চায় না, পাকিস্তানে তো ব্যান্ড ইতিহাস, কিন্তু সবাই ইতিহাসে থাকতে চায়। এটাই হচ্ছে সমস্যা। আপনি কি মনে করেন, আমরা বরাবর এই আলোচনাগুলো করছেন যে আমরা আবার অতীতে ফিরে না গেলেও অতীতটাকে বর্তমানে দাঁড়িয়ে বিশ্লেষণ করা? আমার কাছে মনে হয় মামুন ভাইয়ের কথা শুনে আমার দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে বিশ্লেষণ। আমাদের তথ্য জায়গাতেও ঘাটতি আছে, কারণ আমাদের নির্ভর করতে হয় ব্যক্তিগত স্মৃতিচারণ। মূলত স্মৃতিচারণগুলো সবগুলোই মানুষ লিখতে গেলে, স্মৃতিচারণ লিখতে গেলে নিজের অবস্থান লিখে। দ্বিতীয়ত যেটা বিশ্লেষণ, এখন নিজের অবস্থান যারা লিখছেন তাদের তো একটা শ্রেণী চরিত্র আছে, তাদের তো একটা অবস্থানের চরিত্র আছে, তাদের তো একটা প্রাতিষ্ঠানিক চরিত্র আছে, এর বাইরে গিয়ে তারা লিখছেন না। তার ফলে যেটা হচ্ছে, মামুন ভাই যে কথাটা বলছে যে ন্যারেটিভটা চেঞ্জ করা, আপনি তো ন্যারেটিভ চ্যালেঞ্জ করতে হলে তো আপনাকে লিখতে। আপনি যদি আপনাকে থামাবো, আমরা একটা সদ্য সংবাদের মধ্যে যেতে চাই। আমরা জানি যে আওয়ামী লীগের কাউন্সিলের পরে প্রথম সভাপতি মণ্ডলীর বৈঠক চলছিল গণভবনে, সেই বৈঠকটি শেষ হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু একটা বলছেন, আমরা সেটি একটু জেনে নিতে চাই সবার জন্যই। সভা হবে 8 নভেম্বর সন্ধে 6টায়। প্রথম 20তম জাতীয় সম্মেলনের পর আমাদের ফার্স্ট ওয়ার্কিং কমিটি মিটিং হবে আগামী 8 নভেম্বর সন্ধে 6টায় গণভবন। ও আচ্ছা, ওটা আবার এগিয়ে আনছে 4টা, বিকেল 4টায় গণভবনে। থ্যাংক ইউ অল। জয় বাংলা, জয় বাংলা। আমরা শুনছিলাম যে গণভবনে যে বৈঠক হয়েছে দলের সভাপতি মণ্ডলীর প্রথম বৈঠক, সেখানে ওবায়দুল কাদের জানালেন যে কার্যনির্বাহী সংসদের বৈঠক, প্রথম বৈঠক হবে 8 নভেম্বর বিকাল 4টায়। নিশ্চয়ই এর মধ্যে কমিটি ঘোষণা হয়েছে কিনা এটি আমরা জানবো বিরতির পর। আমরা সেই জন্য একটু বিরতিতে চলে যাচ্ছি। দর্শক ফিরে এসে আমরা আবার আলোচনায় থাকবো 75 নভেম্বর নিয়ে, একই সঙ্গে থাকবে সদ্য সংবাদগুলো। ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আমরা কথা বলছিলাম মুনতাসির মামুন এবং আফসান চৌধুরীর সঙ্গে। মুনতাসির মামুন, আমি আবার আপনার কাছে ফিরতে চাই যে আপনি একটি কমিশনের কথা বলছিলের, বা এখন দাঁড়িয়ে অতীতেরটার বিশ্লেষণ করে আমরা আগাবো কীভাবে? কমিশনটা করলে আমি দুটি কথা বললাম। আমার কাছে যেটা মনে হয়, একটা হচ্ছে তাহলে আমরা কমিশন মানি না মানি উপসংহার, কিন্তু আমরা তো একটা ঘটনার বিবরণ জানতে পারবো যে এটা যে খালি শুধু হঠাৎ করে কিছু সেনাবাহিনীর অফিসার এটা করেছে তাই না। আপনারা খেয়াল করবেন, যখন নাকি হত্যাকাণ্ড হয় এবং শেখ হাসিনা ক্ষমতায় এলেন বা বিএনপি ক্ষমতায় এলো বোধ হয়, তখন কিন্তু কতগুলি সেন্টেন্স তৈরি করা হয়েছিল। এটা পাকিস্তান আমলে দেখবেন যে কিছু কিছু সেন্টেন্স, যেমন আমি একটা কথা বলি আপনাকে, চৌকস সেনাবাহিনীর চৌকস একটি দল, এটা কিন্তু পাকিস্তানের ইয়েতে। আপনারাও কিন্তু লেখেন সেনাবাহিনীর চৌকস দল, তার মানে ওরা কি অচৌকুশ নাকি? সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, এটা কিন্তু পাকিস্তানের ভার্সন।
এটা এখনো লেখেন কি আমরা কি ইয়ে নাকি, মানে আমরা কি তাহলে এখানে একটা করা হয়েছিল কতিপয় সেনাবাহিনী কতিপয় বিপদগামী সদস্য, এটা কিন্তু আরেকটা করা হলো যে তার মানে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত নয়। এইভাবে ন্যারেটিভটা কিন্তু আস্তে আস্তে বদল হয়েছে এবং আমাদের সাংবাদিকরা এখন তো আমি আর কোনো কমেন্ট করতে পারবো না তাদের সম্পর্কে, তারা আমাদের থেকে অনেক বেশি জানেন, বোঝেন, কারণ হাতে একটা কিছু থাকলে মনে হয় যে খুব পাওয়ারফুল মনে হয় নিজেকে, কিন্তু কখনো তারা এইসব মৌলিক প্রশ্নগুলি কিন্তু যখন ইন্টারভিউ নেন কাউকে কিন্তু করা হয়নি। 2 নম্বর কেউ বলেনি, কেননা আমরা সবাই কিছু পেতে চাই বা উচ্চাকাঙ্ক্ষী। গবেষণার ক্ষেত্রে হয়তো কিছুটা এরকম না, গবেষণার ঘাটতিও কেউ আসলে করতে চায় না বা চায় না, কারণ আমাদের ইতিহাসে যারা একাডেমিশিয়ান তারা মুক্তিযুদ্ধ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না, তারা মুক্তিযুদ্ধ নিয়ে কখনই গবেষণা করে না, এমনকি বঙ্গবন্ধু নিয়েও তারা খুব একটা ইন্টারেস্টেড না। আপনি নিজে একটা জরিপ চালান, আফসান তো এখন কাজ করছে যে 54টা বা 100টা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যারা আছেন তারা কয়জন মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন বা বঙ্গবন্ধু নিয়ে লিখেছেন বা এইসব ঘটনা নিয়ে লিখেছেন। বা আমাদের বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগগুলো কে 7ই মার্চ নিয়ে কটা গবেষণা হলো? না, এইসব প্রশ্ন তো কেউ করে না, কিন্তু আমার কথা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি সমাজের টাকায় চলে। আমাদের প্রত্যেকের অধিকার আছে এটা জানা যে আপনি কি করছেন, আপনি যে বেতনটা দিচ্ছেন, হ্যাঁ লিখতে হবে কেমন কোনো ব্যাপার নেই, সব শিক্ষকই লিখবেন নেই, কিন্তু কিছু তো বলবেন, কিছু তো লিখবেন, নয়তো শিক্ষকতায় তিনি আসবেন কেন? তা আমি যে কথাটা বলতে চাইছি, কমিশনটা হলে আমরা সেটা একটা জানতে পারতাম, এই যে তথ্যের ঘাটতির কথা আফসান যেটা বললো। 2 নম্বর আরেকটা বিষয় আছে, এটা কিন্তু আমাদের যে ইতিহাসে যে একটা বিবরণ তৈরি হয়েছে এতদিন, যেটা এখনো চালু, সেই বিবরণটার বিপরীতে হয়তো দাঁড়াবার মতো একটা ভিত্তি পাওয়া যেত। আর 3 নম্বর হচ্ছে জাতির পিতা হতে হলো, জাতীয় চাঁদাতে হচ্ছিল, আপনি একটা কমিশন করবেন না? দেশ এত এগিয়ে যাচ্ছে, এত কিছু হচ্ছে, এটা দেশের মুরুদ নেই, প্রামাণ্যকরণ তো একটা হতে হবে, না ব্যক্তিগত স্মৃতিচারণ না, এটা তো মানে কি মুরুদ নেই দেশের, এত কিছু আমরা করতে পারি তো এটা করতে পারি না? আমি সেটা বলছি, ব্যক্তিগত স্মৃতিচারণ হয়তো অনেক আছে, আমার তো ব্যক্তিগত স্মৃতিচারণ, ইতিহাস তো ব্যক্তিগত স্মৃতিচারণ একটা উপাদান মাত্র হবে, এটা একমাত্র উপাদান নয়। মানে আমরা 75-এর পরে 25 আর 16 41 বছর পরে এই আলোচনা করছি, আরো 50 বছর পরে তারা কি পাবে? প্রণব, এইসব আলোচনা একদিকে অর্থহীন, কেননা আমাদের দৃষ্টিভঙ্গি মাইন্ডসেট আছে। একটা জিনিস আমি বলি, অমর্ত্য সেন যখন নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় করলেন, প্রথম যে 2-3টা বিভাগ খুললেন, তার মধ্যে ইকোনমিক্স কিন্তু ইতিহাস, উনি কিন্তু ইকোনমিক্সের লোক। উনি আরেকটা ইউনিভার্সিটি করেছেন বাইরে কোথাও, সেখানে কিন্তু প্রথমে ইতিহাস। আপনি জানেন বোধহয় ঢাকা ইউনিভার্সিটির যে 6টা বা 9টা ডিপার্টমেন্ট নিয়ে খোলা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল কিন্তু ইতিহাস এবং বাংলা। এবং আমি এই কথাটা বারবার বলেছি যে দেখেন, বাংলাদেশে আপনি থাকবেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করবেন, অথচ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং বাংলা বিভাগ থাকবে না এবং এই ইতিহাস চলবে, এটা আমি একটা ধৃষ্টতা মনে করি, এটা আমি একটা অপমান মনে করি। আর খুব আনন্দের বিষয় যে কি বলে এটাকে, মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কিন্তু বলেছেন যে ইতিহাস এবং বাংলার একটা কোর্স থাকা উচিত। এই কথাটা তো উনি বলেছেন, একটা কোর্স থাকা উচিত, তারপরে বিভাগ। তো আমরা যদি এই ধৃষ্টতা দেখাতে পারি, মানে পুঁজির বিকাশ হোক, কিন্তু পুঁজিটা তো হচ্ছে বিকৃত পুঁজি, চামচা পুঁজির বিকাশ হচ্ছে, সেখানে আপনি কয়েকজন তো স্টেটকে নিয়ে নিচ্ছে, আপনিও কিছু বলতে পারবেন না, যতই আপনি সাংবাদিক হন না কেন বা আপনার টেলিভিশন থাকুক না কেন। এই যে নিয়ে নেওয়া, এই যে পুঁজির যে প্রতাপ, সেই প্রতাপ যদি হতো যে বুর্জোয়া পুঁজি, ঠিক আছে, কিন্তু এটা তো চামচা পুঁজি। তো আপনার এই পুঁজি যে হয়েছে, তার অধ্যত্ব কিন্তু আমাদের সহ্য করতে হচ্ছে। সেই জন্য কি আমরা একটা মানে সঠিক ইতিহাস পাবো না? না, পাবো না, নভেম্বর বা 75 পাবো না। আমি একটা কথা বলেছি, অনেকে আমাকে হাসাহাসি করে অনেকে বলে, আমি বলেছি শেখ হাসিনা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে এসছেন, বাংলাদেশ কিন্তু সেই পর্যায় থেকে আর ফেরত যাবে না। অর্থাৎ যে ইকোনমি করছেন 7 না হোক 5 তো হবে জিডিপি, এটা কিন্তু উনি একটা ভিত্তি করে দিয়েছেন, সেটা কিন্তু একটা বিশাল ঘটনা। আমাদের মাথাপিছু আয় যেখানে আমাদের 40 বছরে আমার আয়ু বাড়িয়ে দিয়েছে 72 বছর, এবং উনি পুরো ঝোঁকটা অর্থনীতির উপর, এবং একদিক থেকে কিন্তু উনি একটা মধুর প্রতিশোধ দিচ্ছেন বিএনপি, জামাত বা পাকিস্তানিদের বিরুদ্ধে, যে দেখো আওয়ামী লীগ আসলে কী করতে পারে, আমি অন্য কিছু না, আমি এই জিনিসটা নিচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে তুই উন্নতি হচ্ছে, এটা তো আমরা বোধ করছি। কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি যে উন্নয়ন তখনই টেকসই হবে
যখন আপনি শিক্ষা সংস্কৃতির জিডিপির সঙ্গে সঙ্গে বাড়বে। আপনি মাইনাস শিক্ষা সংস্কৃতির জিডিপি, এটা হবে সৌদি আরবিয়া অথবা অন্য কোনো কাতার, মধ্যপ্রাচ্যের বড় দেশ, প্রচুর টাকা। আমরা সেজন্য নভেম্বরে আবার ফিরতে চাই। সেই না, এটার সঙ্গে যুক্ত। আপনি কিন্তু যে আপনি যে ভাবছেন যে ওই যে আমি বোধহয় বাইরে যাচ্ছি, নো, আমি বলছি যে আপনি যে মূল প্রশ্নটা করেছেন তালিকা আমাদের হবে না। আমি এখানেই আসছি, যদি এই ক্ষেত্রে জিডিপি না বাড়ে আপনি কোন দিকে যাচ্ছেন তাহলে? আপনি কিন্তু সে পাকিস্তানি মনোজগতে যে তারা আধিপত্য বিস্তার করে আছে, যে এইসব ন্যারেটিভ, যে পাকিস্তানি কর্নারি একটা অঙ্গ, যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, আপনি তো এই ন্যারেটিভ উল্টে দিতে পারছেন না। এই কারণে এটার সঙ্গে যুক্ত, আপনাকে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ততা বুঝতে হবে। সেই জন্য আমাদের এই আলোচনার প্রয়াস। অনেক ধন্যবাদ। আপনি কি মনে করেন? সেই জন্য আমরা ছাড়ছি না জিনিসটা, আমরা মাস ধরে আলোচনা করছি যাতে এই আলোচনাগুলো আসে। আমার মনে হয় মামুন ভাই যে কথাটা বলছেন, আমার মনে হয় এটা খুবই পরিধানযোগ্য, যে আপনি অর্থের ক্ষেত্রে উন্নতি করছেন, কিন্তু আপনি তো জ্ঞানের চর্চার ক্ষেত্রে উন্নতি করছেন না। আপনার হচ্ছে না। আজকে আপনি এত বছর পরে এই অনুষ্ঠানটা করছেন কারণ আপনি জ্ঞানের চর্চাটা করেননি বা প্রয়োজন মনে করেননি আপনার অবস্থার উন্নতির জন্য। আগামীতে করবেন কিনা সেটা আমাদের দেখতে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার এই সিদ্ধান্তটা হবে যে না, আমাকে জানতে হবে, ইতিহাসটা আমাকে জানতে হবে, তাহলে তো তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমাকে আর দ্বিতীয়বার খুঁজতে হবে না। আপনি মনে করেন এতদিন পরে এতগুলো মানুষ যে আসলো, আমরা কিন্তু এটা খুব মৌলিক বিষয় যে আমরা এত কিছু করেছি, কিন্তু আমরা কোনোদিন বলিনি যে আচ্ছা আমরা দেখি তো ৭৫-এ কি হয়েছিল প্রাতিষ্ঠানিকভাবে, আমরা তো করিনি। মামুন ভাই সেই কথাটাই বলছেন যে যদি প্রাতিষ্ঠানিকভাবে না করে থাকি তাহলে একটা কারণ নিশ্চয়ই আছে। আমরা উন্নত হতে চাইছি না, আমরা বড় লোক হতে চাইছি, কিন্তু আমরা উন্নত ইতিহাস চর্চা করে না, মানুষ হতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে এই দায়িত্বটা এখন কাদের হবে আপনি যদি বলেন? দেখেন, মানে আমরা একটা আলোচনা করলাম, আমরা একটা উপসংহারে যেতে চাই, সিদ্ধান্তে যেতে চাই। আমি মহাজ্ঞানীও না, কিছু না, আমি সামান্য শিক্ষকতা করেছি, ওরা জানে, আপনিও জানেন। আমি মনে করি শিক্ষক যারা আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে, বিশেষ করে উচ্চ পর্যায়ে। কিন্তু আমি বলবো যেখানে ওইটাকে কেউ দায়িত্ব মনে করে না। আমার এই কথা অনেক আপত্তি করতে, কিন্তু মনে রাখবেন আমি 4 দশকের বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। আমি একেবারে না জেনে, না বুঝে, না ভেসে আসিনি। আপনার কি মনে হয় কেন এদিকে গেল না? কেউ গেল না, একটা হচ্ছে রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করছে তাদের অনীহা। কারণ আমরা সবাই তো কিছু রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে কিছু পেতে চাই, তাই না? তো এমনকি আপনি যারা শিক্ষা ক্যাডারও আছে বিসিএস, তারা সবাই অফিসার হতে চায়, শিক্ষক হতে চায় না। আমরা ডিজি হতে চাই, হ্যাঁ, ডিরেক্টর হতে চাই, কিন্তু প্রফেসর যে একটা বড় পদ সেটাকে কিন্তু আমরা খুব গুরুত্ব দিই না। এবং সমাজের কোনো ক্ষেত্রেই একজন শিক্ষকের মান কিন্তু, কেন আপনি আমাদের অর্থমন্ত্রী আমাদের সম্পর্কে কি রিমার্ক করেছেন এই কয়েকদিন আগে? তো আমাদের বেতন নিয়ে সবাই তো হাসাহাসি করেছেন, সাংবাদিকরা করেছে, সবাই করেছে। আমাদের আপনার কাছে সেজন্য যে আমরা বারবার, আমি সেই প্রশ্নটার মধ্যে আমি আপনার পরিষ্কার বলেছি, একটা হচ্ছে আমাদের দায়িত্ব যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, আগে আমি আমাদের দায়ের কথা বলবো। 2, এটা রাষ্ট্রেরও যারা নিয়ন্ত্রণ করছে তার দায়িত্ব। এটা তো খালেদা জিয়ার কাছে আপনি এক্সপেক্ট করতে পারেন না, আপনি তো রিজার্ভের কাছে এক্সপেক্ট করতে পারেন না, কিন্তু আপনি এটা আশা করতে পারেন শেখ হাসিনার কাছে বা নুরুল ইসলাম নাহিদের কাছে। কিন্তু তারা যদি সেটা না করেন তখন আমি তো নিশ্চুপ থাকতে বাধ্য। তখন আমার কি বলার আছে? দাবি জানাবো না যে এরকম একটা কমিশন করেন, নভেম্বর ৭৫-কে আমরা আবার সামনে আনি। আমাদের কিন্তু সামগ্রিক বললাম, আমি খালি কমিশন না, আপনারা কিন্তু টোটালটাই। আমি একটা কথা বলি প্রণব, এইসব আলোচনায় খালি আপনি 3 নভেম্বর কি হয়েছিল বলছেন না, নভেম্বরে কি হয়েছিল ওইটা আপনি খালি ওই দিনের ঘটনা দিয়ে বুঝলে কিন্তু হবে না। যে কারণে আমি ৭১ থেকে শুরু করেছি এবং আজকেও আনলাম। এই পুরো প্রেক্ষাপটটা যদি আপনি ধরেন তাহলে বুঝবেন যে আমরা কেন কিছু কিছু কাজ করি, কেন কিছু কিছু কাজ করি না। আমাদের এই আলোচনায় কিন্তু আমরা গত যা আলোচনা তাতে কিন্তু ৭১ থেকে এসছে যে ৭১-এর যে সেনাবাহিনী আমরা আত্মীকরণ করলাম, এবং সেখানে কথা এসেছে যে সৈয়দ ফারুকুর রহমান বঙ্গবন্ধুর খুনিদের অন্যতম, উনি কিন্তু ডিসেম্বরে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। তাকে কিন্তু মুক্তিযুদ্ধের স্ট্যাটাস দেওয়া হয়নি, কিন্তু উনি তো সেনাবাহিনীতে ছিলেন এবং তার ব্যাপারটা এবং অন্য যারা ছিলেন আমাদের না, কিন্তু এখানে একটা ভুল আছে। আমি কিন্তু প্রথমে এটা আপনাকে বলেছি, খালি পাকিস্তান থেকে যারা ফেরত এসছে তাদের কথা বললে হবে না। আমার কথা হচ্ছে এখানে যারা ছিল তারা তো ওই কালচারের অঙ্গ, তারা নয় মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু কোথায় মুক্তিযুদ্ধ করলে আপনাকে 2 বছরের সিনিয়রিটি স্ট্যাটাস দিতে হবে? পৃথিবীর কোথায় আছে যে মুক্তিযুদ্ধ করলে আপনাকে সুযোগ সুবিধা দিতে হবে?
কারণ আপনি যখন মুক্তিযুদ্ধে গেছেন আপনি তো কোনো সুযোগ সুবিধার কথা চিন্তা করেননি, মানে প্রমোশন করার জন্য কেউ করেন। আমাদের বন্ধুরা গেছে, তারা কি ভেবছে যে এসে করবে? যখনই আপনি লিস্ট করেছেন, সুযোগ দিয়েছেন, তার ছেলে নাতি ইত্যাদি ইত্যাদি করেছেন, তখনই কিন্তু গন্ডগোলটা লেগেছে। পিওর এন্ড সিম্পল। ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার কোনো সময় আলোচনা যদি সুযোগ পাই নিশ্চয়ই এই বিষয়গুলো আসবো। আপনাকেও ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় যাব, তার আগে একটি বিরতি। তবে আমি জানিয়ে রাখতে চাই, পরবর্তী আলোচনা আমাদের সঙ্গে আরও একটু যোগ দিবেন আরেকজন ইতিহাসের শিক্ষক মেজবা কামাল, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল MK রহমান। তিনি কথা বলবেন ৭৫-এর পরে যে ৩রা নম্বরের যে হত্যা মামলা, জেল হত্যা মামলার রায় নিয়ে। আমরা এগুলো কথা বলবো বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।